হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, এ ভেরি ভেরি গুড ইভিনিং তোমাদের সবাইকে। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইউনিয়নের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকে লেফট আউট কিছু টপিক ছিল ইন্ডিয়ান পলিটির বা ভারতীয় রাজনীতির টপিকের বা সাবজেক্টের, সেই টপিকসগুলো আমরা কাভার করছি। প্রচুর টপিক সিলেবাসে, প্রচুর কিছু, তার জন্য আমাদের একটু সময় লাগছে, ঠিক আছে? তবে বেশি দিন আমরা আর কন্টিনিউ করবো না ইন্ডিয়ান পলিটি। আর ধরো 4-5টা ক্লাস হবে, কারণ আমরা আর অনেক নতুন নতুন টপিকস পেয়েছি। দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স ইনক্লুড হচ্ছে, টপিকও বাড়ছে, কোশ্চেন পেপার প্রত্যেকটা পরীক্ষার ডে টু ডে বেসিসে চেঞ্জ হচ্ছে, নতুন নতুন টপিকে জিজ্ঞেস করছে। সো আমাদের সব কিছু খেয়াল রেখে আরও এক্সট্রা কিছু টপিক আমরা তোমাদের এই ইন্ডিয়ান পলিটির প্লে লিস্টে অ্যাড করে দিচ্ছি ভিডিওর হিসেবে, ভিডিও বানিয়ে, যাতে তোমরা একটা ফ্রি ম্যাটেরিয়াল পেয়ে যাও। মনে রাখবে, সবগুলোর জন্য আমাদের কাছে আছে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস। তোমরা আমাদের 6033157164-এ হোয়াটসঅ্যাপ বা কলের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো টু এনকোয়ার অ্যাবাউট দ্য নোটস। যা আমরা পড়াই সব আমাদের নোটসের থেকে, ঠিক আছে? মনে রাখবে, এই ক্লাসটা তোমাদের আপকামিং টিপিএসসি, কোর্ট, জেআরবিটি, এক্সাইজ, এসএসসি, রেলওয়ে, ফরেস্ট, পুলিশ, সমস্ত আপকামিং সরকারি চাকরির পরীক্ষা বা ইন্টারভিউর জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। আজকের টপিক হচ্ছে ট্রাইব্যুনালস ইন ইন্ডিয়া। কোর্টের পাশাপাশি ট্রাইব্যুনালসও আছে, যেগুলো বিভিন্ন ডিসপিউট বা ঝামেলাকে সলিউশন করতে সাহায্য করে। কোর্টের উপরে লোড কমাতে ট্রাইব্যুনাল সেট আপ করা হয় বাই ল। কোনো একটা লেজিসলেটিভ বডির দ্বারা পাস করিয়ে আইনটাকে অ্যাক্ট বানিয়ে ট্রাইব্যুনাল কিন্তু বানানো হয়েছে কোর্টের ওপরে প্রেশার কমানোর জন্য, নির্দিষ্ট কিছু জুরিসডিকশন এদেরকে দিয়ে। সো এগুলোর ব্যাপারে আমরা জানবো যে ট্রাইব্যুনালস কি আর কি কি কোশ্চেন তোমাদের আসতে পারে ইন্ডিয়ান পলিটির এই টপিকটা থেকে, ঠিক আছে? তোমরা প্লিজ ম্যাক্সিমাম এই হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ক্লাসের ভিডিও লিঙ্কটা শেয়ার করে তোমাদের প্রত্যেকটা বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ যারাই সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, সবাইকে এই গুরুত্বপূর্ণ ক্লাসটা করে নেওয়ার তোমরা সুযোগ করে দেবে। আর যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইউনিটটা সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের নতুন চাকরির আপডেট, চাকরির প্রসেস সংক্রান্ত আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, তারপর এডুকেশনাল আপডেট, সরকারি কর্মচারী সংক্রান্ত আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সব কিছু টাইম টু টাইম গ্যারান্টিড আপডেটস তোমরা জেনুইন আমাদের এই প্ল্যাটফর্মে পেয়ে যাবে, ঠিক আছে? আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই, আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, শুরু করার আগে তোমাদের সকলের জন্য গুড নিউজ। হোলি 2025 উপলক্ষে আমাদের সমস্ত প্রিমিয়াম কোয়ালিটি নোটসে অ্যাট্রাকটিভ ডিসকাউন্ট অফার আমরা অ্যানাউন্স করেছিলাম গতকালকে, এটা আজকেও অ্যাক্টিভ আছে। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামস যেগুলোর জন্য আমরা নোটস দিয়ে থাকি, যেমন টিপিএসসি কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, তারপর যেমন ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টসের জুনিয়র পিআই, তারপর ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডি যেটা 30 তারিখ পরীক্ষা, এলডিসি পিএ, ফ্যামিলি কোর্টের জেআরবিটি 2, ফরেস্টার, ফরেস্ট গার্ড, এসএসসি জিডি, সিএচএসএল, এমটিএস স্টেনোগ্রাফার, আরআরবি, এনটিপিসি, আরআরবি গ্রুপ ডি ইত্যাদি বিভিন্ন সমস্ত পরীক্ষা, সমস্ত যেগুলো বলেছি বা যেগুলো বলিনি, যেগুলোতে জেনারেলাইজ সিলেবাস আছে, সবগুলো নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। সো এই ডিসকাউন্ট অফারে এক্ষুনি আমাদের থেকে এই নোটসগুলো নিয়ে পড়তে তোমরা আমাদের সাথে এক্ষুনি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164-এ কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের নোটসের ডেমো। মনে রাখবে, অফার কিন্তু বেশি দিন থাকবে না। সমস্ত পরীক্ষার জন্য আলাদা আলাদা পিডিএফ দেওয়া হয়। কারেন্ট অ্যাফেয়ার্স একদম লেটেস্ট ইংলিশ ভার্সনে নোটস হবে, একদম ইজি ইংলিশ। বাংলা ভার্সন আমাদের রেডি হচ্ছে। ইংলিশ ভার্সনে এত সিম্পল ল্যাঙ্গুয়েজে আমরা রাখার চেষ্টা করেছি, কারণ প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু ইংলিশ ভার্সন থাকে, ঠিক আছে? ইংলিশে কিন্তু কোশ্চেন হয়। বাংলা ভার্সনও আমরা রেডি করছি, কিছুটা তোমরা সময় লাগবে, তোমরা ইংলিশ ভার্সনটা নিয়ে পড়তে পারো, পরে যখন বাংলাটা রেডি হবে তোমাদের দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? রিমেম্বার আওয়ার কন্ট্যাক্ট নাম্বার 6033157164। এই প্রত্যেকটা স্লাইডের এই ওপরের জায়গাতে আমরা কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে রেখেছি তোমাদের সুবিধার জন্য, ঠিক আছে? তোমরা খাতা কলম নিয়ে বসো, মোবাইল বা ল্যাপটপ যেটা দিয়ে দেখছো ফুল স্ক্রিন করে রোটেট করে নাও, আর শুনে শুনে লিখবে। এখানে কিন্তু লেখা কম থাকবে, ঠিক আছে? ঠিক যেই জায়গাগুলো পরীক্ষায় জিজ্ঞেস করে সেগুলো আমরা বলবো। আজকের টপিক হচ্ছে Tribunals basically কি? These are quasi judicial bodies. Quasi judicial, QUASI, quasi judicial bodies. Quasi judicial মানে হচ্ছে কোর্টের মতোই, কিন্তু কোনো মানে কি বলবো, অ্যাডমিনিস্ট্রেটিভ মানে কোনো হায়ার র্যাঙ্ক হোল্ড করে এই রকম, বা কোনো এক্সিকিউটিভ অফিসিয়ালস, ওনারা ট্রাইব্যুনালস চালান, ওনারা ডিসিশন দেয়,
ট্রাইব্যুনালসের পক্ষের থেকে, ঠিক আছে, কোনো ডিসপিউটের জন্য। মনে রাখবে কোর্টে প্রচুর লোড থাকে, বিভিন্ন ধরনের কেস করা হয় কোর্টে। স্পেসিফিক্যালি এই ট্রাইব্যুনালস গুলো হচ্ছে কোয়াসি জুডিশিয়াল ইনস্টিটিউশন, মানে অলমোস্ট জুডিশিয়াল বডি কিন্তু ফুললি জুডিশিয়াল না, ঠিক আছে। বেসিক্যালি বিভিন্ন যে প্রবলেমস গুলো নিয়ে ডিল করে ট্রাইব্যুনালস, বা মানুষ যে সমস্ত প্রবলেমস গুলো সলিউশন চাইতে ট্রাইব্যুনালসে যেতে পারে, সেগুলো হচ্ছে মোর অর লেস, যেমন কোনো কমপ্লেন রিগার্ডিং কোনো রিক্রুটমেন্ট বা কোনো ট্রান্সফার বা কোনো পোস্টিং বা সার্ভিস কন্ডিশন বা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশনস, এগুলোর ব্যাপারে। এগুলো কোর্টেও যেতে পারে, কিন্তু কোর্টের ছাড়া ট্রাইব্যুনালেও যেতে পারে। ট্রাইব্যুনাল কিন্তু বেসিক্যালি ইট ওয়াজ এস্টাবলিশড আন্ডার এ ল, ঠিক আছে, ইট ওয়াজ এস্টাবলিশড আন্ডার এ ল। মানে লটার নাম কি? লটার নাম হচ্ছে দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালস অ্যাক্ট 1985, দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালস অ্যাক্ট 1985। এটার আন্ডারে ট্রাইব্যুনালস সেট আপ করা হয়েছে। বিভিন্ন ধরনের ট্রাইব্যুনালস আছে, যেটা আমরা এই ভিডিওতে দেখব ইন শর্ট, ঠিক আছে। একটা সোজা ভাষায় তোমরা মনে রাখতে পারো, ট্রাইব্যুনালস হচ্ছে কোর্টের ছোট ভাই। মানে ছোট ভাইয়ের বড় ভাইয়ের মতো এত নলেজ নেই, কিন্তু বড় ভাইয়ের মানে এক রক্তই, এইভাবে তোমরা মনে রাখতে পারো বিং এ স্টুডেন্ট, ঠিক আছে। মানে অলমোস্ট লাইক এ কোর্ট বাট ইট ইজ নট ফুললি এ কোর্ট, এইভাবে তোমাদের কিন্তু মনে রাখতে হবে। যেমন বিভিন্ন ডিসপিউট, ঠিক আছে, মানে যেমন মানে মতের অমিল হওয়া কি সমস্ত বিষয়ে, যেমন তোমাদের কোনো পোস্টিং নিয়ে, কোনো সার্ভিস ইস্যুস নিয়ে, কোনো ট্রান্সফার নিয়ে, কোনো রিক্রুটমেন্ট নিয়ে, কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশনসের এগেনস্টে এপিল করতে গেলে সেগুলোর জন্য ট্রাইব্যুনালে কিন্তু এপিল করা যায়, ঠিক আছে। এটা মনে রাখবে যে 42তম সংশোধনটা হয়েছিল 1976 সনে সংবিধানে, ভারতীয় সংবিধানে। সেই 42তম 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976-এ একটা নতুন পার্ট 14 এ ইন্ট্রোডিউস করা হয়েছিল। সেখানে ট্রাইব্যুনালস কথাটা কনস্টিটিউশনে ইনসার্ট করা হয়েছিল, ঠিক আছে। মনে রাখবে ট্রাইব্যুনালস কথাটা কনস্টিটিউশনে ঢোকানো হয়েছিল অন দ্য রিকমেন্ডেশন অফ দ্য সারান সিং কমিটি। সারান সিং কমিটির রিকমেন্ডেশনে ট্রাইব্যুনাল কথাটা কিন্তু ঢোকানো হয়েছিল, ঠিক আছে। স্পেসিফিক্যালি দেখে রাখো, ট্রাইব্যুনাল যেমন ট্যাক্সেশন রিলেটেড প্রবলেমস আছে, ঠিক আছে। তারপর এনভায়রনমেন্ট রিলেটেড কোনো ইস্যুসের জন্য যদি কোনোখানে কমপ্লেন করতে হয়, সেটার জন্য যেমন গ্রিন ট্রাইব্যুনালস আছে, ঠিক আছে, ট্যাক্স ট্রাইব্যুনাল আছে, ইত্যাদি বিভিন্ন মানে জেনারেলাইজড বেশ কিছু ইস্যুস আছে। ওইগুলোর জন্য কোর্টের উপরে লোড কমানোর জন্য ট্রাইব্যুনাল সেট আপ করা হয় সেন্ট্রাল আর স্টেটের 9টা স্টেটে ট্রাইব্যুনালস আছে। ত্রিপুরাতে নেই, কিন্তু গুয়াহাটিতে যে ট্রাইব্যুনালের বেঞ্চ আছে সেটার জুরিসডিকশন আছে ত্রিপুরা, ঠিক আছে। ভালো করে তোমাদের কিন্তু এইভাবেই মনে রাখতে হবে। ইট ওয়াজ বেসড অন দ্য রিকমেন্ডেশন অফ দ্য সারান সিং কমিটি। মনে রাখতে হবে এই যে সারান সিং কমিটি, ওনারাই কিন্তু ফান্ডামেন্টাল ডিউটিস ওনারাই কিন্তু রিকমেন্ড করেছিলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আর এই যে বললাম পার্ট 4 মানে 14A যেটা বললাম, এটার মধ্যে দুটো আর্টিকেল আছে। একটা হচ্ছে আর্টিকেল নাম্বার 323A, একটা হচ্ছে আর্টিকেল নাম্বার 323B। 323A বেসিক্যালি ডিল করে, মানে লেখা আছে ভেরিয়াস প্রভিশনস অফ ট্রাইব্যুনালস ফর পাবলিক সার্ভিস, বেসিক্যালি অ্যাড্রেসিং মানে বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ যেই ইস্যুসগুলো সেগুলো নিয়ে ট্রাইব্যুনাল সেট আপ করা হবে, ওগুলোর ব্যাপারে বলা আছে। আর 323B যেটা হচ্ছে পার্ট 14 এর একটা পার্ট, 323A আর B, এটা কিন্তু আসতে পারে পরীক্ষাতে। 323B আমাদেরকে বলে ট্রাইব্যুনালস, ভেরিয়াস প্রভিশনস অফ ট্রাইব্যুনালস ফর ট্যাক্সেশন, ল্যান্ড রিফর্মস ইত্যাদি, ঠিক আছে। বেসিক্যালি এই ট্রাইব্যুনাল কথাটার অর্থ হচ্ছে, এটা এসছে বেসিক্যালি ট্রাইবিউনস ওয়ার্ড থেকে। ট্রাইবিউনস ওয়ার্ড হচ্ছে তোমরা বলতে পারো মানে অফিস অফ ট্রাইবিউনস, মানে বেসিক্যালি বলতে পারো রোমান অফিসিয়ালসদের মানে অফিস অফ দ্য ট্রাইবিউনস ছিল, মানে রোমান অফিসিয়ালসদের মানে কি বলবো, মোনার্কির আন্ডারে অফিস অফ দ্য ট্রাইবিউনস আছে, যেটার মধ্যে বলা হয় কোনো আরবিট্রারি অ্যাকশন নিলে অ্যারিস্টোক্রেট যে ম্যাজিস্ট্রেটরা আছে, ওনারা যদি কোনো নিজেদের ইচ্ছা মতো মানে কোনো কি বলবো আরবিট্রারি অ্যাকশন, মানে আরবিট্রারি অ্যাকশন বাংলাতে তোমরা বলতে পারো যেই অ্যাকশনটা নেওয়ার কথা না, মানে যেটা কেউ পাওয়ার যোগ্য না, সেটা ফোর্সফুলি কোনো অ্যাকশন ওনারা সেটার এগেনস্টে নিলেন, সেটার বিরুদ্ধে যদি যেতে হয়, দে ক্যান অ্যাপ্রোচ দ্য অফিস অফ দ্য ট্রাইবিউনস
they can মানে approach to the office of the tribunals for quick redressal of that problem. সেখান থেকে ইন্ডিয়ান কনস্টিটিউশনে বেসড অন দ্য রিকমেন্ডেশন অফ দ্য সেন্সিং কমিটি ট্রাইব্যুনাল কথাটা 42nd অ্যামেন্ডমেন্ট 1976 এ নতুন পার্ট একটা মানে ইনসার্ট করে পার্ট 14A যেটার আন্ডারে আছে আর্টিকেল নাম্বার 323A আর 323B ট্রাইব্যুনালস কিন্তু সেট আপ করা হয়েছে। ট্রাইব্যুনালস বেসিক্যালি তোমরা বলতে পারো এটা বেসিক্যালি একজন মানুষ বা একটা ইনস্টিটিউট বা একটা ইনস্টিটিউশন যাদের পাওয়ার আছে জাজমেন্ট দেওয়ার বিভিন্ন ক্লেমস বা ডিসপিউটের ক্ষেত্রে জাজমেন্ট দেওয়ার, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখতে হবে। জাজমেন্ট দিতে পারে কিন্তু কোর্টের মতো এত ভ্যারাইটি বিষয়ে জাজমেন্ট দিতে পারে না, পার্টিকুলার কিছু বিষয়ে ট্রাইব্যুনাল জাজমেন্ট দিতে পারে। ট্রাইব্যুনালসের অনেক ভাগ আছে, যেমন সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল আছে, স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল আছে ইত্যাদি, ঠিক আছে? ভালো করে কিন্তু তোমাদের মনে রাখতে হবে। আর তোমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, কোর্ট আর ট্রাইব্যুনালের মধ্যে কি কি ডিফারেন্স। কোর্ট আর ট্রাইব্যুনালের মধ্যে তোমরা যদি আমাদেরকে বলতে চাও যে ডিফারেন্স কি, মানে কোর্ট আর ট্রাইব্যুনাল দুটোই কিন্তু ডিসপিউট অ্যাড্রেস করে, ঠিক আছে? কিন্তু ট্রাইব্যুনালস স্পেশালাইজড বডি হয়, পার্টিকুলার একটা স্পেশালাইজড কোনো ফিল্ডে কিছু কিছু বিষয়ে এনারা ডিসিশন দিতে পারে, অফেন ফোকাসিং অন অ্যাডমিনিস্ট্রেটিভ বা ট্যাক্স রিলেটেড ম্যাটার্স বা ডিসপিউটস। সেই জায়গায় কোর্টের কিন্তু অনেক ব্রডার জুরিসডিকশন আছে, যেই রকম মানে ট্রেডিশনাল জুরিসডিকশন সিস্টেম যেটা, সেটা কিন্তু কোর্টে ফলো হয়, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখতে হবে। আর ট্রাইব্যুনালস আমরা কি বললাম, ছোট ভাই আর বড় ভাই হিসেবে তোমরা বলতে পারো। বড় ভাইয়ের দক্ষতা বেশি, বড় ভাইয়ের নলেজ বেশি, বড় ভাই অনেক বেশি কাজ করতে পারে, ছোট ভাইও বড় ভাইয়ের মতো কিন্তু সেই রকম কাজ করতে পারে না যেটা বড় ভাই করে, ঠিক আছে? এভাবে কিন্তু তোমাদের ডিফারেন্সটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা বাকি যে ইম্পর্টেন্ট মানে প্রভিশনসগুলোতে চলে যাচ্ছি। পার্লামেন্ট কিন্তু দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালস অ্যাক্ট 1985 পাস করেছিল, ঠিক আছে? যেটাতে বলে একটা সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল আর স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল থাকবে নির্দিষ্ট স্টেটে বিভিন্ন এরিয়াসে ডিসপিউট অ্যাড্রেস করার জন্য, বা সেন্টার একটা মানে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল থাকবে যেটার বেঞ্চেস থাকবে বিভিন্ন জায়গাতে, যেগুলো ভেরিয়াস ডিসপিউট বা ক্লেমস কিন্তু ওনারা রিড্রেস করবে, ঠিক আছে? আর্টিকেল নাম্বার 323A আমরা কি বলেছি, বিভিন্ন পাবলিক সার্ভিস যেমন লোকাল বডিজ, পাবলিক কর্পোরেশন আর অন্যান্য পাবলিক অথরিটিসের যেই সমস্ত কমপ্লেন্টসগুলো সেগুলো অ্যাড্রেস করবে অ্যাকর্ডিং টু আর্টিকেল 323A, ঠিক আছে? আর 323B যেমন ট্যাক্সেশন, ল্যান্ড রিফর্মস, ভেরিয়াস আদার ম্যাটার্স, এগুলো কিন্তু 323Bর আন্ডারে কিন্তু প্রভিশনসগুলো লেখা আছে যে ট্রাইব্যুনালসগুলো এগুলোর জন্য সেট আপ করা হবে। সব কিছু একদম ক্লিয়ার হয়ে যাবে, তোমাদের আর কোনো ডাউট থাকবে না। পরীক্ষায় যেগুলো জিজ্ঞেস করো ওইগুলো কিন্তু আমরা দেখছি, ঠিক আছে? মনে রাখতে হবে, প্রথম মনে রাখতে হবে, একটা হচ্ছে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, একটা হচ্ছে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল। সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল সেট আপ করা হয়েছিল ইন দ্য ইয়ার 1985 বাই দ্য পাসিং অফ দিস অ্যাক্ট, দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালস অ্যাক্ট 1985, যেটার প্রিন্সিপাল বেঞ্চ হচ্ছে নিউ দিল্লিতে, এডিশনাল বেঞ্চেস আছে ইন ডিফারেন্ট স্টেটস। চেয়ারম্যানস আর মেম্বার্স যারা থাকে অফ দ্য সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, এদের অ্যাপয়েন্ট করা হয় বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অর রিকমেন্ডেশন অফ সার্চ কাম সিলেকশন কমিটি। এটা একটা মাল্টি মেম্বার বডি, মানে একের অধিক মেম্বার থাকে, একজন চেয়ারপারসন আর 69 জন মেম্বার্স থাকে, 69 মেম্বার্স, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। এই যেই সার্চ কাম সিলেকশন কমিটির রিকমেন্ডেশনে চেয়ারম্যান আর মেম্বার অ্যাপয়েন্ট করা হয় সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে, ওনাদের সেই যে মানে সার্চ কাম সিলেকশন কমিটি সেটার মানে কি বলবো, মানে সেটাকে চেয়ার করেন, মানে সেটার হেড থাকেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বা সুপ্রিম কোর্টের জাজ, কি বলেছি, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বা সুপ্রিম কোর্টের জাজ, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখতে হবে। আর মনে রাখবে, যদি চিফ জাস্টিস বা সুপ্রিম কোর্টের মানে যদি চিফ জাস্টিস নিজে না থাকেন, কোন সুপ্রিম কোর্টের জাজ হবেন সেই সার্চ কাম সিলেকশন কমিটির মানে কি বলবো, মানে চেয়ারম্যান, সেটা কিন্তু নমিনেশন করতে হবে বাই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। ওনার সাথে কনসালটেশন ছাড়া সেটা কিন্তু পসিবল না, ঠিক আছে? বলেছি একের অধিক মেম্বার থাকবে, মাল্টি মেম্বার বডি হয় সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, একজন চেয়ারপারসন থাকে আর একজন 69 জন মেম্বার্স থাকেন। চেয়ারপারসন যিনি, উনি 4 বছরের জন্য এই পোস্টটা হোল্ড করতে পারেন, বা আপ টু 70 বছর পর্যন্ত বয়স হলে উনি এই পোস্টটা হোল্ড করতে পারেন। আর
এই যে 69 জন মেম্বার্স, ওনারা 4 বছর পর্যন্ত বা 67 বছর পর্যন্ত ওদের বয়স, এতটুকু পর্যন্ত বয়স হলেই, এটা ক্রস করলে ওদের ছেড়ে দিতে হয়। যেটা আগে হয় 4 বছর পূরণ হওয়ার আগেই যদি 67 এজ হয়ে যায় তাহলে কিন্তু ওদের এই পোস্টটা কিন্তু ছেড়ে দিতে হবে। ঠিক আছে, মনে রাখতে হবে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের প্রিন্সিপাল বেঞ্চ হচ্ছে নিউ দিল্লিতে, আর 19টা আছে এডিশনাল বেঞ্চেস। ঠিক আছে, 19টা আছে এডিশনাল বেঞ্চেস, তার মধ্যে 17টা আছে হাইকোর্টের সিট। ঠিক আছে, আর 2টো আছে জয়পুর আর লখনৌতে রেসপেক্টিভলি, 2টো আছে জয়পুর আর লখনৌতে রেসপেক্টিভলি। তোমাদের কিন্তু মনে রাখতে হবে। মনে রাখবে এই যে মেম্বার 69 জন মেম্বার যারা সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের পার্ট হয়, ঠিক আছে, এদের মানে এরা যারা বিভিন্ন জুডিশিয়াল বা অ্যাডমিনিস্ট্রেটিভ জিনিসে এক্সপার্টস, এদেরকেই কিন্তু মেম্বার কিন্তু বানানো হয়। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। আর যে সিভিল প্রসিজার কোড আছে 1908, এটার আন্ডারে কিন্তু ট্রাইব্যুনালস পড়ে না। ট্রাইব্যুনালস কিন্তু ফাংশন করে বাই দ্য, ইট ইজ গাইডেড বাই দ্য প্রিন্সিপালস অফ ন্যাচারাল জাস্টিস, প্রিন্সিপালস অফ ন্যাচারাল জাস্টিস। তোমাদের কিন্তু এইভাবেই কিন্তু এটা মনে রাখতে হবে। ঠিক আছে, ট্রাইব্যুনালস খুব মানে সুন্দর একটা জিনিস, তোমাদের মানে কোর্টের উপরে লোড কমানোর জন্য গভর্নমেন্টের একটা প্রয়াস, বিভিন্ন জিনিস যেগুলো নিয়ে আলাদাভাবে মানে অ্যাডমিনিস্ট্রেশন বা জুডিশিয়াল বডির যারা হেড আছে এদেরকে নিয়ে একটা বডি বানায়, যেনারা বিভিন্ন কিছু কিছু টপিকে কোর্টের উপরে লোড কমানোর জন্য ওনারাই ডিসিশন দেয়, যে ডিসিশনগুলো লাগু হয়ে যায় কোর্টের মতোই। কিন্তু কোর্টের মতো এত একের অধিক ক্ষেত্রে বা প্রচুর এরিয়াতে এদের জুরিসডিকশনটা নেই, কিছু কিছু পার্টিকুলার ম্যাটারে আছে। খুব সুন্দর জিনিস। ঠিক আছে, এখন কথা হচ্ছে হোয়াই ইজ দেয়ার এ নিড ফর ট্রাইব্যুনাল। এইরকম সিচুয়েশন যদি আসে, ভালো করে শুনে রাখবে, ভলিউমটা বাড়িয়ে নাও, এরকম সিচুয়েশন যদি আসে যে কোর্টের মধ্যে প্রচুর কেস পেন্ডিং হয়ে আছে, প্রচুর কেস পেন্ডিং হয়ে আছে, ঠিক আছে, সেগুলো কোর্টের উপরে লোড কমানোর জন্য ট্রাইব্যুনালকে, যেই এরিয়া ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালসকে পার্টিকুলার ম্যাটারগুলো দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, ও কোর্টের যাতে ওয়ার্ক লোড যাতে কমানো যায়, আর মানুষও যাতে, যাদেরই কোনো ক্লেম আছে বা ডিসপিউট আছে ওইগুলোকে কুইকলি যাতে রিড্রেসাল করা যায় উইদাউট ওয়েটিং ফর দেয়ার টার্ন ইন দ্য কোর্ট। বুঝতে পেরেছো? ট্রাইব্যুনালে, সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে একজন যখন অভিযোগ নিয়ে যায়, উনি নিজেও অভিযোগ নিতে পারেন বা উনি কোনো লয়ারের মাধ্যমেও কিন্তু উনি অভিযোগ নিয়ে যেতে পারেন। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে আরো একটা জিনিস আছে তোমাদের, যেমন ট্রাইব্যুনাল কিন্তু, এটা তোমাদের জেনে রাখা ভালো, অরিজিনাল কনস্টিটিউশন যখন ছিল সেখানে কিন্তু ট্রাইব্যুনালসের কথা কিন্তু কোনো কিছু মেনশন ছিল না। অ্যামেন্ডমেন্ট করে, সংশোধন করে, 42তম সংশোধন করে কনস্টিটিউশনে, সংবিধান 1976 সনে ট্রাইব্যুনালস জিনিসটা ঢোকানো হয়েছে রোমান অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার থেকে ইন্সপায়ার্ড হয়ে সারান সিং কমিটির রিকমেন্ডেশনে, যেটার আন্ডারে আছে আর্টিকেল নাম্বার 323A, 323B। 323A ডিলস উইথ অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালস বা পাবলিক সার্ভিস, ট্রাইব্যুনালস ফর পাবলিক সার্ভিস। 323B ডিলস উইথ ট্রাইব্যুনালস ফর আদার ম্যাটার্স, ফর এক্সাম্পল ট্যাক্সেশন, ল্যান্ড রিফর্মস এটসেট্রা। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। আর তোমরা যদি বলো যে এটসেট্রা না বলে আমরা আরো কিছু বলি যেগুলোর আন্ডারে, মানে 323B আন্ডারে বলা আছে ভেরিয়াস প্রভিশন, যেমন ফরেন এক্সচেঞ্জ, import export, land reforms, industries and labor, urban property, food, rent, টেনেন্সি রাইটস, এগুলো। ঠিক আছে, ট্যাক্সেশন আছে, বিভিন্ন জিনিস আছে। ঠিক আছে, যেমন ইলেকশনস টু পার্লামেন্ট এন্ড স্টেট লেজিসলেচার, সবগুলো কিন্তু অ্যাজ পার আর্টিকেল নাম্বার 323B এগুলোর জন্য, এগুলো কিন্তু ট্রাইব্যুনালে কিন্তু সেটেল করা যাবে। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। আর্টিকেল নাম্বার 323A আর 323B এর মধ্যে অনেক ডিফারেন্স আছে। 323A শুধুমাত্র পাবলিক সার্ভিসের ম্যাটার নিয়ে কিন্তু ট্রাইব্যুনালসের কি কি প্রভিশনস থাকবে সেগুলো বলে। ঠিক আছে, আর্টিকেল নাম্বার 323B মানে বিভিন্ন অন্যান্য ম্যাটার যেগুলোর ব্যাপারে বললাম সেগুলো নিয়ে কিন্তু মানে আমাদেরকে বলে। ঠিক আছে, আর্টিকেল নাম্বার 323A আমাদেরকে বলে যে একটা ট্রাইব্যুনাল থাকবে সেন্ট্রালে, আর প্রত্যেকটা স্টেটের জন্য একটা স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা SAT থাকবে। ঠিক আছে, আর আর্টিকেল নাম্বার 323B বলে যে 323 এর মধ্যে বলা হয় যেহেতু অ্যাডমিনিস্ট্রেটিভ পারপাস বা পাবলিক সার্ভিসের জন্য একটা থাকবে সেন্ট্রাল স্টেটে, 323B বলে হায়ারার্কি অফ ট্রাইব্যুনালস থাকতে পারে, স্পেসিফিক পারপাসের জন্য অনেকগুলো ট্রাইব্যুনালস থাকতে পারে। হায়ারার্কি মানে ধাপে ধাপে ভাগ করা, ধাপে ধাপে ভাগ করা থাকতে পারে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর তোমাদের আর কোনো প্রবলেম নেই। এইবার আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। খুব বেশি বড় করব না আমরা ভিডিওটা, যতটুকু তোমাদের পরীক্ষায় জেনারেলি জিজ্ঞেস করে সেগুলো কিন্তু আমরা দেখবো। ঠিক আছে, এইবার
স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, প্রত্যেকটা স্টেটে একটা ট্রাইব্যুনাল থাকবে অ্যাকর্ডিং টু আর্টিকেল নাম্বার 323A যেটা বলেছে, আবার 323B বলছে হায়ারার্কি অফ ট্রাইব্যুনালস থাকবে। সো সেই জায়গায় আমরা দেখে নেই ভারতে শুধুমাত্র 9টা রাজ্যে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল আছে, যেমন অন্ধ্রপ্রদেশ, হিমাচল প্রদেশ, উড়িষ্যা, কর্ণাটকা, ওয়েস্ট বেঙ্গল, কেরালা, তামিলনাড়ু। ত্রিপুরাতে কিন্তু নেই। ত্রিপুরাতে যে গুয়াহাটি বেঞ্চ সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের সেটার জুরিসডিকশনে আছে ত্রিপুরা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এই যে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল যেটাও সেট আপ করা হয়েছে আন্ডার দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালস অ্যাক্ট 1985, ঠিক আছে, এটার আন্ডারে বলেছে সেন্ট্রাল গভর্নমেন্ট প্রত্যেকটা স্টেটে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা এসএটি স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালস কিন্তু বানাতে পারে। ঠিক আছে, যদি স্টেট গভর্নমেন্ট রিকোয়েস্ট করে সেন্ট্রাল গভর্নমেন্টকে, দেন অ্যাকর্ডিং টু দ্য প্রভিশনস অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালস অ্যাক্ট 1985 সেন্ট্রাল গভর্নমেন্ট প্রত্যেকটা স্টেটে কিন্তু স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালস কিন্তু বানাতে পারে ফর কুইক রিড্রেসাল অফ ক্লেমস অর ডিসপোজাল ইন ভেরিয়াস ম্যাটার্স। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। আর স্টেটের যেই অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালস থাকে ওটার যে চেয়ারম্যান প্লাস মেম্বার্স অ্যাপয়েন্ট করে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট, নট স্টেট গভর্নমেন্ট। ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাপয়েন্ট করে অন রিকমেন্ডেশন অফ সার্চ কাম সিলেকশন কমিটি। একটু আগে যে বললাম ফর সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, সেম স্টেটের অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের যে চেয়ারম্যান আর মেম্বার অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রেও সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাপয়েন্ট করে, কিন্তু ওনাদেরকে রিকমেন্ডেশন দেয় একটা সার্চ কাম সিলেকশন কমিটি, যেটার চিফ বা হেড হন চিফ জাস্টিস অফ দ্য হাই কোর্ট অফ দ্যাট স্টেট, চিফ জাস্টিস অফ দ্য হাই কোর্ট অফ দ্যাট পার্টিকুলার স্টেট। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। আর এই স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালস ওনারা কিন্তু ওনাদের যে জুরিসডিকশন, মানে যেই সমস্ত জিনিসে ওনারা ডিসিশন দিতে পারেন, সেগুলো রিক্রুটমেন্ট থেকে শুরু করে স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজদের কোনো ইস্যুস নেই, ওনাদের কাছে কিন্তু যাওয়া যায়। ঠিক আছে, ডিফারেন্স বিটুইন কোর্ট আর অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালস আমরা অলরেডি বলেছি। আর ট্রাইব্যুনালস ইজ জেনারেলি টার্মস অ্যাজ এনি পারসন অর ইনস্টিটিউশন হ্যাভিং অ্যান অথরিটি টু জাজ, অ্যাডজুডিকেট অর ডিটারমাইন ক্লেম অর ডিসপিউট। এইরকম একটা ইনস্টিটিউট যেটা পুরোপুরি কোর্ট না, কিন্তু কিছু কিছু ম্যাটারে এদেরকে এম্পাওয়ার করে দেওয়া হয়েছিল ডিসিশন দেওয়ার জন্য, যাতে কোর্টের ওয়ার্কলোড যাতে কমে যায়। ঠিক আছে, সবচেয়ে প্রথম আমরা বলেছি অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালস। ঠিক আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালস কিন্তু আমরা কি বলেছি, ইট ওয়াজ সেট আপ বাই অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালস অ্যাক্ট 1985। এটার অরিজিন কিন্তু আসে ফ্রম আর্টিকেল নাম্বার 323A অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ঠিক আছে, যেমন আমরা বললাম সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ কাউন্সিল। ঠিক আছে, আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, জয়েন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালও কিন্তু সেট আপ করা যায় টু অর মোর স্টেট, 2 বা তার অধিক স্টেট যদি চায় একটা জয়েন্ট ট্রাইব্যুনালের জন্য। ঠিক আছে, জয়েন্ট ট্রাইব্যুনালের জন্য জয়েন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা জেএটি কিন্তু এস্টাবলিশ করা যায়। ঠিক আছে, তোমাদের কিন্তু মনে রাখতে হবে। আর বিভিন্ন ট্রাইব্যুনাল যে অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাটার্স বা ট্যাক্স রিলেটেড ডিসপিউটসের জন্য যেগুলো সেট আপ করা হয়, যেমন ফর এক্সাম্পল সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, ইনকাম ট্যাক্স অ্যাপিলেট ট্রাইব্যুনাল, কাস্টমস সিএসটিএটি, এটা ফুল ফর্মটা কি, কাস্টমস এক্সাইজ অ্যান্ড সার্ভিস ট্যাক্স অ্যাপিলেট ট্রাইব্যুনাল, এনজিটি ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল ফর এনভায়রনমেন্টাল ইস্যুস, নাম নিশ্চয়ই তোমরা শুনেছো। আরেকটা হচ্ছে কি কম্পেট, COMPAT, কম্পেট মানে হচ্ছে কম্পিটিশন অ্যাপিলেট ট্রাইব্যুনাল। আরেকটা হচ্ছে এসএটি মানে হচ্ছে সিকিউরিটিস অ্যাপিলেট ট্রাইব্যুনাল। বিভিন্ন রকমের ট্রাইব্যুনাল যেগুলো সেট করা যায় অ্যাকর্ডিং টু আর্টিকেল 323A এন্ড 323B অ্যাজ পার কি অ্যাডমিনিস্ট্রেটিভ, যেটা আমরা বললাম ট্রাইব্যুনালস অ্যাক্ট 1985। ঠিক আছে, সো সেখানে বিভিন্ন আছে, সেন্ট্রাল আর স্টেটটা আমরা তোমাদের অলরেডি বলে দিয়েছি। ওয়াটার ডিসপিউট ট্রাইব্যুনাল আছে, যেমন এই ওয়াটার ডিসপিউট ট্রাইব্যুনাল মানে বেসিক্যালি এটা কি ISRWD, একটা তোমাদের মানে কি বলবো, একটা অ্যাক্ট আছে যেটা 1956 সনে এনাক্ট করা হয়েছিল। ISRWD মানে কি ইন্টার স্টেট রিভার ওয়াটার ডিসপিউট, নদীর জল শেয়ারিং নিয়ে বিভিন্ন স্টেটে যে ডিসপিউট হয় সেটার জন্য ISRWD সেট আপ করা হয়েছিল আন্ডার দ্য ISRWD অ্যাক্ট 1956। ঠিক আছে, তো মানে সেটার আন্ডারে ওয়াটার ডিসপিউট ট্রাইব্যুনালস গুলো কাজ করে। তারপর আছে কি আর্মড ফোর্সেস ট্রাইব্যুনাল, বেসিক্যালি এটা একটা মিলিটারি ট্রাইব্যুনাল যেটা সেট আপ করা হয়েছিল আন্ডার আর্মড ফোর্সেস ট্রাইব্যুনাল অ্যাক্ট 2007।
আর্ম ফোর্সেস ট্রাইব্যুনাল অ্যাক্ট, মানে বিভিন্ন যেমন আর্ম ফোর্সেসে যারা চাকরি করে এদের যেমন বিভিন্ন অ্যাপয়েন্টমেন্টস বা এনরোলমেন্ট বা সার্ভিস কন্ডিশনস নিয়ে যেগুলো অভিযোগ থাকে সেগুলো কিন্তু আর্ম ফোর্সেস ট্রাইব্যুনাল কিন্তু অ্যাড্রেস করতে পারে, সেগুলো নিয়ে কিন্তু ডিসিশন কিন্তু দিতে পারে। তেমনিভাবে আছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল কিন্তু বেসিক্যালি কাজ করে আন্ডার ন্যাশনাল এনভায়রনমেন্টাল ট্রাইব্যুনাল অ্যাক্ট 1995 আর ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যাপিলেট অথরিটি অ্যাক্ট 1997। ঠিক আছে, বেসিক্যালি এনভায়রনমেন্টাল রিলেটেড ইস্যুস নিয়ে কিন্তু মানে ক্লেইমস বা ডিসপিউট যেগুলো অ্যারাইজ হয় তার জন্য ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল কিন্তু 2010-এ কিন্তু সেট আপ করা হয়েছিল আন্ডার দ্য ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল অ্যাক্ট 2010 অ্যাজ এ স্ট্যাটুটরি বডি, মানে কনস্টিটিউশনে এটা বেসিক্যালি ইট ওয়াজ এস্টাবলিশড বাই এ ল। ঠিক আছে, এটা বেসিক্যালি এস্টাবলিশ করা হয়েছিল ফর এফেক্টিভ অ্যান্ড কুইক ডিসপোজাল অফ কেসেস রিলেটেড টু এনভায়রনমেন্টাল প্রোটেকশন আর কনজারভেশন অফ ফরেস্ট। বন রক্ষা করার জন্য, এনভায়রনমেন্টকে রক্ষা করার জন্য যা যা ইস্যুস উঠবে সেগুলো রিড্রেস করতে পারে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। ঠিক আছে, আরেকটা কি আছে, ইনকাম ট্যাক্স অ্যাপেলেট ট্রাইব্যুনাল। এটা হচ্ছে ইনকাম ট্যাক্স অ্যাক্ট, কি বলেছি, ইনকাম ট্যাক্স অ্যাক্ট যেটা আছে 1961, সেটার অ্যাকর্ডিং টু সেকশন 252 অফ দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961, সেটার মধ্যে বলে যে সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু একটা অ্যাপিলেট ট্রাইব্যুনাল করতে পারে যেটার মধ্যে জুডিশিয়াল মেম্বার্স থাকবে, অ্যাকাউন্টেন্ট মেম্বার্স থাকবে। ঠিক আছে, মানে ওনারা ডিসিশন দেবেন বা ওনাদের অথরিটি থাকবে ইনকাম ট্যাক্স রিলেটেড ইস্যুস নিয়ে কোনো ক্লেমস বা ডিসপিউট হলে সেগুলো রিড্রেস করার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর কিছু জানার দরকার নেই। এর বাইরে এর থেকে ডিপ লেভেলের ত্রিপুরার পরীক্ষায় কিন্তু আসবে না। আশা করি সমস্ত অ্যাসপেক্টস তোমরা বুঝতে পেরেছো, ইম্পর্টেন্ট আর্টিকেলস, প্রভিশনস। ঠিক আছে, এখানে তোমরা একটা ফটো দেখতে পাচ্ছ, যেমন সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, মেট্রোপলিটিয়ান লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল, ট্রাইব্যুনালস কি কি রকম থাকতে পারে, ইন্ডাস্ট্রিয়াল কোর্ট, লেবার কোর্ট, ফ্যামিলি কোর্ট, মানে কোর্টের কি কি জুরিসডিকশন থাকতে পারে বা মানে কোনো ডিসিশন দেওয়ার অথরিটিজ সুপ্রিম কোর্ট আর হাই কোর্টের বাইরে কি করে হায়ারার্কিয়াল লেভেলে এগুলো ডিভাইড করা আছে ফর কুইক রিড্রেসাল অফ ক্লেমস বা ডিসপিউট। ঠিক আছে, আশা করি তোমাদের ক্লিয়ার। যদি কোনো ডাউট থাকে নিচে কমেন্ট সেকশনে তোমরা জানিয়ে দেওয়ার আমাদের চেষ্টা করো। ঠিক আছে, এখান থেকে কোশ্চেন আসতে পারে, কারণ কোশ্চেন এখন স্ট্যান্ডার্ড হচ্ছে, তাই সবকিছু তোমাদের পড়ে রাখা কিন্তু জরুরি। প্লিজ এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার যে পরীক্ষার্থীরা আছে সবাইকে এই গুরুত্বপূর্ণ ক্লাসটা করে নেওয়ার তোমরা সুযোগ করে দিও। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর সমস্ত আপকামিং সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য হোলি অফারে, ডিসকাউন্ট অফারে ফুল সিলেবাস কমপ্লিট নোটস পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ রিলেটেড টু জবস, এডুকেশনাল আপডেট, কর্মচারীর আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, জব প্রসেসেস, জব প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস সবকিছু তোমরা টাইম টু টাইম সবার প্রথম এই চ্যানেলে পেয়ে যাবে। সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের চ্যানেল তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার এন্ড বাই বাই।